হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ থেকে আমরা শুরু করছি ছায়া প্রকাশনীর যে বিশেষ সংযোজনী এমসিকিউ পার্ট আছে তার এমসিকিউ সমাধান। এই যে ছায়া প্রকাশনীর বিশেষ সংযোজনী দেওয়া হয়েছে তার এমসিকিউ সমাধান, অনেকের কাছে হয়তো পুরানো বই আছে, তাদের কাছে এই বইটি নেই। তারাও যাতে এই এমসিকিউ বিশেষ সংযোজনী পার্টটির এমসিকিউগুলো করে নিতে পারে, তার জন্যই আমার এই সিরিজ। যাদের কাছে এই বইটি আছে তারা যদি করতে করতে এমসিকিউগুলো সমাধান করতে করতে কোথাও আটকে যায়, তাহলে তারাও এই ভিডিওটির লাভ নিতে পারবে, সেই এমসিকিউ এর কনসেপ্টটা সহজে বুঝে নিতে পারবে। আমরা আমার এই চ্যানেলের মধ্যে এমসিকিউ সমাধানগুলোকে এরকম ভেঙে ভেঙে একদম সহজ সরলভাবে করার চেষ্টা করব, যাতে প্রত্যেকটা ছেলেমেয়ে সেই কনসেপ্টটাকে বুঝতে পারে, সেই কনসেপ্টটার অ্যাপ্লাই করতে পারে। তাহলে চলো আমরা শুরু করছি এই বিশেষ সংযোজনী ছায়া প্রকাশনীর এমসিকিউ সমাধান। আজকে আমরা শুরু করব ভেক্টর অধ্যায় থেকে। এমসিকিউ সমাধানগুলো শুরু করার আগে আমি এই কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরছি। আগে তোমরা নিজে থেকে এই কোশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করো, তারপরে এই ভিডিওটি চালিয়ে তোমরা সেই এমসিকিউ সমাধানগুলো কোথাও প্রবলেম হলে সেগুলো দেখে নিতে পারো। তাহলে আমি পুরো স্ক্রিনের মধ্যে এই ভেক্টর অধ্যায় থেকে যে এমসিকিউগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে দিলাম। তোমরা এগুলো নিজে থেকে সমাধান করার চেষ্টা করো, তারপরে কোথাও আটকে গেলে তোমরা সেই ভিডিওটা দেখে সেটা মিলিয়ে নিতে পারো। হ্যাঁ, তাহলে চলো আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 1 থেকে। 1 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, ন্যূনতম কতগুলি অসমান একতলীয় ভেক্টরের ভেক্টর যোগফল 0 হবে। ন্যূনতম কতগুলি অসমান একতলীয় ভেক্টরের ভেক্টর যোগফল 0 হবে। তাহলে 1 নম্বর কোশ্চেন থেকে আমরা শুরু করছি। যদি আমরা দুটো ভেক্টরের লব্ধির ফর্মুলাটা ব্যবহার করি, ধরি দুটি ভেক্টর যারা একতলীয়, দুটি ভেক্টর এ ও বি, এই দুটো ভেক্টরের লব্ধি আমরা বের করতে জানি। এদের লব্ধি কি? এদের লব্ধি হলো সি। এই লব্ধি সি হলে আমরা লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর এই যে লব্ধি, এই লব্ধির যে মান, এই সি ভেক্টর, এই দুটো ভেক্টরের যে লব্ধি তার মান কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, তাই তো? তো কস আলফা এর সর্বনিম্ন মান কত হতে পারে? কস আলফা এর সর্বনিম্ন মান হয় -1, যখন আলফা ইজিক্যাল টু 180 ডিগ্রি, অর্থাৎ দুটি ভেক্টর যখন একে অপরের বিপরীত দিকে কাজ করবে। সেই ক্ষেত্রে আমাদের যে সি সেটা বের হয়, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে -1। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab -1, এই -1টা এখানে গুণ হয়ে যাবে। তাহলে এটা কিসের ফর্মুলা হয়ে যাবে? a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি। তাহলে সি ভেক্টরের মান কি হবে? এ ভেক্টরের মান মাইনাস বি ভেক্টরের মান। সি যে লব্ধি ভেক্টরটা পেলাম আমরা, সেটা কি পাচ্ছি? এ ভেক্টর মাইনাস এ ভেক্টরের মান মাইনাস বি ভেক্টরের মান। যেহেতু এ নট ইজিক্যাল টু বি, এই দুটো ভেক্টর বলেই দেওয়া হয়েছে অসমান, তাহলে দুটি ভেক্টর যোগ করে যে লব্ধি ভেক্টর আমরা পেলাম সি, সেই দুটো বিয়োগ করে কখনো 0 হতে পারে না। এটা নট ইজিক্যাল টু 0, অর্থাৎ দুটি ভেক্টর যোগ করে আমরা 0 পেতে পারি না। তাহলে এবার দুটি ভেক্টর যোগ করে 0 পেলাম না। এবার আমরা দেখব যে তিনটি ভেক্টর যোগ করে কি পাওয়া যায়। তিনটি ভেক্টরের কথা যদি ভাবি, এরকম যদি হয় যে দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর যদি তৃতীয় ভেক্টরের মানের সমান, তৃতীয় ভেক্টরের মানের সমান ও বিপরীতমুখী হয়, তবে এই তিনটি ভেক্টরের লব্ধি 0 হবে। দুটি ভেক্টরের লব্ধি বের করতে হবে। এই লব্ধি দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর যদি তৃতীয় ভেক্টরের মানের সমান ও বিপরীতমুখী হয়, তবে এই তিনটি ভেক্টরের লব্ধি 0 হওয়া সম্ভব। এটা কিভাবে আমরা দেখে নেব।
যে ধরলাম কি এ ও বি দুটি ভেক্টর, এই দুটো ভেক্টরের লব্ধি হলো সি ভেক্টর, ঠিক আছে। এইবার আরেকটা যে ভেক্টর, হ্যাঁ এই দুটো ভেক্টরের লব্ধি হলো সি, আরেকটা ভেক্টর আমরা ধরে নিলাম অপর ভেক্টরটি, হ্যাঁ তৃতীয় ভেক্টরটি হলো আর ভেক্টর। যদি এরকম হয় এই সি ভেক্টর অর্থাৎ এ প্লাস বি এর লব্ধি ভেক্টর সি এবং লব্ধি তৃতীয় ভেক্টর আর, এদের মান সমান হয় এবং এরা বিপরীতমুখী হয়, তাহলে এই তিনটা ভেক্টর অর্থাৎ এ বি এবং সি এই তিনটা ভেক্টরের যোগফল হবে 0। অর্থাৎ এই সি ভেক্টর ও আর ভেক্টর এর মান সমান এবং বিপরীতমুখী হলে তাহলে আমাদের এই তিনটা ভেক্টরের লব্ধি 0 হচ্ছে। তাহলে আমরা যদি সি ভেক্টর প্লাস আর ভেক্টর এই দুটো ভেক্টরের লব্ধি বের করার চেষ্টা করি, তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি কী হবে, মড অফ সি ভেক্টর প্লাস আর ভেক্টর। এই দুটো ভেক্টরকে কী হতে হবে, সমান ও বিপরীতমুখী হতে হবে। তাহলে সমান ও বিপরীতমুখী হলে সি স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস টু সি আর কস আলফা, এটা হলো এদের ফর্মুলা। এবার যেহেতু সি আর আর কী হতে হবে, সমান হতে হবে, তাহলে আমরা এটা লিখলাম সি, ঠিক আছে। সি স্কোয়ার আরকে লিখলাম সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে টু সি আরকে লিখলাম সি আর কস আলফা, যেহেতু বিপরীতমুখী অর্থাৎ থিটা আলফা হয়ে যাবে 180 ডিগ্রি, হ্যাঁ আলফা 180 ডিগ্রি, আলফা 180 ডিগ্রি হলে কস 180 ডিগ্রির মান -1, তাহলে এখানে হলো -1। তো এটা কি পাচ্ছি আমরা, এটা পাচ্ছি হচ্ছে সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার -2 সি স্কোয়ার, হ্যাঁ তাহলে দেখো সি স্কোয়ার যোগ করলে 2c স্কোয়ার আর এদিকে 2c স্কোয়ার, এটা সমান সমান পেয়ে গেলাম আমরা 0। এগুলো কেটে যাবে, কেটে গেলে সব 0। তাহলে এই সি ভেক্টরটা কি, সি ভেক্টরটা প্রথমে কিন্তু ছিল না, সি ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের লব্ধি সি ভেক্টর। এই সি ভেক্টরের সঙ্গে তৃতীয় একটা ভেক্টর যদি সমান ও বিপরীতমুখী হয় তাহলে এদের লব্ধি করলে আমরা কি পেয়ে যাচ্ছি, এদের লব্ধি করলে আমরা 0 পেয়ে যাচ্ছি। অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টর এবং এই আর ভেক্টর, তাহলে আমরা লিখতে পারি অতএব এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এই তিনটা যোগ করে পেলাম আমরা 0। তাহলে সর্বনিম্ন তিনটি ভেক্টরের যোগফল 0 হতে পারে। তাহলে এটা কোন অপশানের সঙ্গে মিলবে, অপশান বি। তাহলে একের হয়ে যাবে অপশান বি, সর্বনিম্ন তিনটা ভেক্টর যদি যোগ করি তাহলেই আমরা 0 পেতে পারি, ঠিক আছে। এরপরে চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 2। 2 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, দুটি ভেক্টরের অন্তর্বর্তী কোণের মান বৃদ্ধি পেলে ভেক্টর দুটির লব্ধির মান কী হবে, বাড়বে কমবে, প্রথমে বাড়বে তারপর প্রথমে কমবে তারপর বাড়বে, প্রথমে বাড়বে তারপর কমবে, হ্যাঁ। তাহলে দেখো যে আমাদের এই যে লব্ধি ভেক্টরের রাশিমালা সি ইজিক্যাল টু, এটাই 2 নম্বর আমি করে দিচ্ছি। তাহলে এটাকেই ধরে নিলাম 2 নম্বর, দুটি ভেক্টর ধরে নিলাম এ ও বি, হ্যাঁ দুটি ভেক্টর এ ও বি, এদের লব্ধি যদি সি হয় তাহলে আমরা লিখতে পারি সি ভেক্টর যেগুলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা তো বলেছে দুটি ভেক্টরের কোণের মান বৃদ্ধি পেলে লব্ধির মান, হ্যাঁ এটা হলো লব্ধি। এবার এই লব্ধির মান কি, √a² প্লাস b² 2ab cos আলফা, এখানে আছে আলফা। এইবার আলফা কস এই যে আলফা এর মানগুলো যদি আমরা দেখি 0 থেকে যদি স্টার্ট করি, হ্যাঁ 0 থেকে বাড়তে যাব, সেই ক্ষেত্রে কস আলফা এর 0 ডিগ্রিতে মান কত, হ্যাঁ কস আলফা যখন 0 ডিগ্রি তখন এর মান সর্বাধিক 1, হ্যাঁ অ্যাঙ্গেল যত বাড়বে, আলফা যদি 180 ডিগ্রি হয়ে যায়, আলফা যদি 180 ডিগ্রি হয়ে যায় তখন সেটা হয়ে যায় -1, আলফা যখন 90 ডিগ্রি হবে তখন এটা হবে 0। অর্থাৎ কস আলফা এর মান বাড়লে, হ্যাঁ কস আলফা এর অ্যাঙ্গেলটা বাড়লে এর মান কিন্তু কমে যাচ্ছে। তাই এটা যখন 0 ডিগ্রি ছিল এটাই হবে আমাদের এই লব্ধি ভেক্টরের সর্বাধিক মান। আলফা যত বাড়বে কস আলফা এর মান কমবে, সেই ক্ষেত্রে এই ভ্যালুটাও কমবে। তাই আমরা বলতে পারি দুটি ভেক্টরের অন্তর্বর্তী কোণের মান বৃদ্ধি পেলে ভেক্টর দুটির লব্ধির মান কী হবে, কমবে, হ্যাঁ এক্ষেত্রেও হবে আমাদের অপশান বি, কমবে, ঠিক আছে। তারপরে চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 3 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, সরণ ভেক্টরের মানের 4টি জোড়া দেওয়া আছে, কোন জোড়ার সরণ ভেক্টরগুলির লব্ধির মান 3 সেন্টিমিটার হবে না। 4 জোড়া ভেক্টর এখানে দেওয়া আছে, এখানে বের করতে বলেছে যে কোন জোড়া লব্ধির মান 3 হবে না,
ঠিক আছে। তো আমরা কি করলাম যে দুটো ভেক্টর এ ও বি এদের লব্ধির মান, এ ভেক্টর লব্ধি যদি সি হয় এ প্লাস বি করে যদি সি পাওয়া যায় তাহলে সি ভেক্টরের মান কী হয় এ স্কোয়ার বি স্কোয়ার টু এ বি কস আলফা। এইবার আমরা এই যে সি ভেক্টর লব্ধির মান সর্বাধিক মান এবং সর্বনিম্ন মান কত পেতে পারি, আলফা যখন 0 ডিগ্রি তখন কস আলফা এর মান কত হয়, কস আলফা এর মান হয় 1। আলফা যখন 180 ডিগ্রি তখন কস আলফা এর মান কত হয়, তখন কস আলফা এর মান হয় -1। তাহলে আলফা যখন 0 ডিগ্রি হবে তখন লব্ধির মান হবে সর্বাধিক। তাহলে এই সি ম্যাক্সিমাম কত আমরা পেতে পারি যখন আলফা 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি হলে আমরা কি পাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার টু এ বি, এটা হলো 1 গুণ করলে 1ই হবে। তাহলে এটা কিসের ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাই তো, এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এটা আমরা লিখতে পারি কি এ প্লাস বি। তাহলে সি এর ম্যাক্সিমাম মান কি হতে পারে, দুটি ভেক্টরের যোগ। আর সি এর সর্বনিম্ন মান কত হতে পারে সেটাও আমরা বের করব। আলফা যখন 180 ডিগ্রি তাহলে সি মিনিমাম কত হতে পারে, √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি -1। কসের সর্বনিম্ন মান হয় -1। তাহলে এই ক্ষেত্রে এই ফর্মুলাটা কী হয়ে যাবে, এই মাইনাসটা এখানে গুণ হয়ে যাবে, 1টাও এর সঙ্গে গুণ হলে এটাই থাকবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab। এটা কিসের ফর্মুলা, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এটা স্কোয়ার আছে √ওভার আছে, তাহলে এটা পরস্পর ক্যান্সেল হয়ে যাবে, এটা হয়ে যাবে এ মাইনাস বি। তাহলে সি এর মিনিমাম মান আমরা কত পেতে পারি, দুটো ভেক্টরের বিয়োগ সি এর ম্যাক্সিমাম মান আমরা কত পেতে পারি, অর্থাৎ দুটো ভেক্টরের লব্ধি ভেক্টরের ম্যাক্সিমাম মান হয় দুটি ভেক্টরের যোগফল এবং মিনিমাম মান হয় কত, মিনিমাম মান হয় দুটি ভেক্টরের বিয়োগফল। কিন্তু এর মাঝেও অর্থাৎ বিয়োগফল থেকে ওই দুটো ভেক্টরের যোগফল পর্যন্ত বাকি মানগুলোও আমরা পেতে পারি যখন আলফা এর মান পরিবর্তন হয়ে যাবে, 0 থেকে বাড়বে 180 ডিগ্রিতে পৌঁছাবে, সেই ক্ষেত্রে মান হবে সর্বনিম্ন। কিন্তু তার মাঝের অ্যাঙ্গেলগুলোতে 30 ডিগ্রি 45 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা এই সি এর বিভিন্ন মান পাবো, কিন্তু সেটা কোন রেঞ্জের মধ্যে থাকবে, মাইনাস করে যা পাবো এবং প্লাস করে যা পাবো দুটো ভেক্টরের সেই রেঞ্জের মধ্যে থাকবে। তাহলে ভেক্টর যোগের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট করে কোনো মান বলতে পারি না যদি অ্যাঙ্গেল না দেওয়া থাকে, কিন্তু আমরা রেঞ্জ বলে দিতে পারি যে দুটি ভেক্টর যোগ করে ম্যাক্সিমাম মান আমরা কত পাবো এবং মিনিমাম মান আমরা কত পাবো। যদি আলফাটা না জানি তাও আলফা একবার আমরা 0 ডিগ্রি বসাবো, একবার 180 ডিগ্রি বসাবো, তাহলে রেঞ্জটা পেয়ে যাবো যে দুটি ভেক্টর যোগ করে ম্যাক্সিমাম মান কত পাবো এবং মিনিমাম মান কত পাবো। তাহলে দেখো যে এখানে 4 জোড়া যে ভেক্টরগুলো দেওয়া আছে, তাহলে প্রথম জোড়ার কথা যদি ভাবি, এ নম্বর অপশানে কি দেওয়া ছিল, 1 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার এটা দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সি ম্যাক্সিমাম আমরা কত পেয়ে যাব, এই দুটোর যোগফল 4 + 1 = 5 এবং সি মিনিমাম আমরা কত পেয়ে যাব, সি মিনিমাম পেয়ে যাব 4 - 1 = 3। তাহলে এক্ষেত্রে আমরা 3 পেতে পারি। এবার যদি অপশান বিটা দেখি, অপশান বিতে কি আছে, 1 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে 1 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে সি ম্যাক্সিমাম কত পাবো, সি ম্যাক্সিমাম 10 + 1 = 11 পাবো। আর সি মিনিমাম কত পাবো, সি মিনিমাম পেয়ে যাব 10 - 1 = 9। তাহলে দেখো এইখানে রেঞ্জটা যেটা হচ্ছে 9 থেকে 11 পর্যন্ত, এইখানে কিন্তু আমরা 3 পাচ্ছি না। বাকিগুলো চেক করে নিই। সি নাম্বারে কী দেওয়া আছে, সি নাম্বারে দেওয়া আছে হচ্ছে 2 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার, তাই তো। এবার সি ম্যাক্সিমাম, এখানে সি ম্যাক্সিমাম কত পাবো, 5 + 2 = 7 পাবো। এবং সি মিনিমাম কত পাবো, সি মিনিমাম 5 - 2 পাবো, সেটা হচ্ছে 3। তাহলে এর রেঞ্জ, এটা হচ্ছে এর রেঞ্জ, এর মাঝেও আমরা মান পেতে পারি, সেগুলো আমাদের কাজ নেই। আমরা রেঞ্জটা দেখে বলে দিতে পারবো যে 3 পাওয়া যাবে কি না। তাহলে এখানে তো 3 পাওয়া যাচ্ছে, বিয়োগ করেই। তারপরে ডি নাম্বার অপশানে কী দেওয়া আছে, ডি নাম্বারে দেওয়া আছে 4 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার। তাহলে এখানেও সি ম্যাক্সিমাম আমরা কত পাবো, সি ম্যাক্সিমাম এটা হচ্ছে সি ম্যাক্স, যোগ করে যা পাবো 4 + 7 + 4 = 11 এবং সি মিনিমাম কত পাবো, সি মিনিমাম বিয়োগ করে যেটা পাবো এটা হচ্ছে 3। তাহলে এক্ষেত্রেও দেখো 3 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কোনটাতে পেলাম না, অপশান বি এ আমরা পেলাম না। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশান বি, ঠিক আছে। তাহলে 3 নম্বরের হলো অপশান বি। এরপরে আমরা করব কোশ্চেন নাম্বার 4। 4 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, কোনো একটি ভেক্টরকে 2 বা ততোধিক ভেক্টরে বিভাজিত করা যাবে যদি ভেক্টরগুলি কোনো একটি ভেক্টরকে 2 বা ততোধিক ভেক্টরে বিভাজিত, এটা হলো আমাদের কোশ্চেন নাম্বার 4।
তাহলে আমাকে ভেক্টর বিভাজন করতে হলে কি করতে হবে, কোনো একটা ভেক্টরকে যদি বিভাজন করি তাহলে ভেক্টর রেজুলেশন বা ভেক্টর বিভাজনের কনসেপ্ট ব্যবহার করতে হবে। এতে কি করা হয়, একটা ভেক্টরকে এমনভাবে বিভাজিত করতে হবে যেন তাদের যোগ করে যে লব্ধি ভেক্টরটা পাবো সেটা উক্ত ভেক্টরের সমান হয়, এইভাবে আমাদের বিভাজিত করতে হবে। তাহলে এটা হবে অপশান সি। এটা পুরো কথাটা লিখে দিচ্ছি যে কোনো একটি ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে এমনভাবে বিভাজিত করতে হবে যাতে তাদের লব্ধি মূল ভেক্টরটির সমান হয়। ভেক্টরটির সমান হয়। ঠিক আছে, এটা তাহলে হয়ে গেল আমাদের অপশান সি। 4 নম্বরের অপশান সি। এরপর আমরা করব কোশ্চেন নম্বর 5। এখানে দেওয়া আছে যদি এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজিক্যাল টু 0 হয় এবং বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইজিক্যাল টু 0 হয়, তাহলে এ ভেক্টর ক্রস সি ভেক্টর কি হবে, শূন্য হবে, শূন্য ভেক্টর হবে, শূন্য হবে, একক ভেক্টর হবে, না কোনোটি না। কোশ্চেন নাম্বার 5, আমরা জানি যে দুটো ভেক্টর এর ক্রস প্রোডাক্ট যদি শূন্য হয়, এ ক্রস বি যদি শূন্য হয়, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে এ ভেক্টর সমান্তরাল বি ভেক্টর। হ্যাঁ, দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট শূন্য হলে আমরা লিখতে পারি এ ভেক্টর সমান্তরাল বি ভেক্টর। আবার বি ভেক্টর ক্রস সি ভেক্টর এটাও হলো শূন্য, তাহলে এটাও আমরা লিখতে পারবো বি ভেক্টর সমান্তরাল সি ভেক্টর। যদি এ ভেক্টর সমান্তরাল বি ভেক্টরও হয়, বি ভেক্টর সমান্তরাল সি ভেক্টর হয়, হ্যাঁ, মানে এইরকম ব্যাপারটা যে এ ভেক্টর এটা এ ভেক্টর এটা সমান্তরাল আছে বি ভেক্টরের, আবার এই বি ভেক্টরটা সমান্তরাল কার, এই বি ভেক্টরটা সমান্তরাল হচ্ছে সি ভেক্টরের, তাহলে এ ভেক্টরও সমান্তরাল হবে সি ভেক্টরের। অতএব আমরা লিখতে পারি এ ভেক্টর সমান্তরাল সি ভেক্টর, তাই তো। তাহলে দুটি ভেক্টর যদি সমান্তরাল হয় তাদের মধ্যে অ্যাঙ্গেল হয় 0 ডিগ্রি, তাই অতএব আমরা লিখতে পারি এ ভেক্টর ক্রস সি ভেক্টর ইজিক্যাল টু 0। হ্যাঁ, এ ভেক্টর ক্রস সি ভেক্টর কী হবে, 0 ভেক্টর। তাহলে এটা হয়ে যাবে আমাদের অপশান এ, এটা হবে অপশান এ। তারপরে চলে যাব আমরা কোশ্চেন নম্বর 6। 6 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর এবং এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর অন্তর্বর্তী কোণের মান কত হবে আমাদের বের করতে হবে, তাই তো। আমরা ভেক্টর ক্রস প্রোডাক্ট সম্পর্কে দেখেছি। হ্যাঁ, যদি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করা হয় এ ক্রস বি, এই যে মান এ ক্রস বি এর যে আমরা মান পাই মডুলাস অফ এ ক্রস বি, সেটা কি হয়, সেটা হয় হচ্ছে এ বি সাইন থিটা এন ক্যাপ, তাই তো। তাহলে এ বি এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে যে মান পাওয়া যায় সেটা হচ্ছে এ বি সাইন থিটা এন ক্যাপ। এই যে এন ক্যাপ সেটা হচ্ছে ডাইরেকশানটা বোঝাচ্ছে, আর ক্রস প্রোডাক্ট করলে এই যে এন ক্যাপ অর্থাৎ এই ভেক্টরটার যে ইউনিট ভেক্টর সেটা এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের উপর লম্ব হয়, ঠিক আছে। একটা ভেক্টর যদি এই বরাবর থাকে, একটা ভেক্টর যদি এই বরাবর থাকে, এটা যদি এক্স অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ হয়, হ্যাঁ, একটা ভেক্টর এ একটা ভেক্টর বি যদি এই বরাবর থাকে, তাহলে এদের যে লব্ধি ভেক্টর এই দুটোর যে ক্রস প্রোডাক্ট করলে যে রেজাল্টেন্ট ভেক্টরটা পাবো, হ্যাঁ, সেটা হবে এই জেড অক্ষ বরাবর, অর্থাৎ এ ভেক্টরের উপরেও লম্ব এবং বি ভেক্টরের উপরেও লম্ব, এবং এ প্লাস বি ভেক্টর করে যে লব্ধি ভেক্টর পাবো তার উপরেও লম্ব হবে। এটা হবে এ ক্রস বি অর্থাৎ এন ক্যাপ এর ডাইরেকশন, তাই না। তাহলে আমরা বলতে পারি যে এ ক্রস বি এই ভেক্টরটা এ ক্রস বি ভেক্টরটি এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের উপর লম্ব,
তাই না? এ বি ভেক্টরটি এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের উপর লম্ব এবং এ ভেক্টর প্লাস বি ভেক্টর এদের যে লব্ধি পাওয়া যাবে, হ্যাঁ, এ ভেক্টর প্লাস বি ভেক্টর করে যেটা পাওয়া যাবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর উপরেও লম্ব হবে। এ ভেক্টর ও বি ভেক্টর উপর যদি এ প্লাস বি এর উপরেও লম্ব হবে, তাই আমরা বলতে পারি যে অতএব এ ভেক্টর প্লাস বি ভেক্টর ও এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মধ্যে কোণ হবে কত? কোণ হবে 90 ডিগ্রি। এর মধ্যে কোণ হবে 90 ডিগ্রি। তাহলে এটা কোন অপশান ঠিক? অপশান বি। এরপর আমরা করব কোশ্চেন নম্বর 7 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, তিনটি ভেক্টর এ বি ও সি এরূপ যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজিক্যাল টু 0, এ ভেক্টর ডট সি ভেক্টর ইজিক্যাল টু 0, সেক্ষেত্রে এ ভেক্টর নিচের কোন ভেক্টরের সঙ্গে সমান্তরাল হবে? এবার আমাদের সমান্তরাল বের করতে হবে। তাহলে এটা হলো কোশ্চেন নম্বর 7 নম্বর কোশ্চেন। দেওয়া আছে এ বি সি তিনটি ভেক্টর, আর কি দেওয়া আছে যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজিক্যাল টু 0। যদি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হয় তাহলে আমরা জানি যে কি হয়, এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর, এ ভেক্টর হবে বি ভেক্টরের উপর লম্ব। আবার এ ভেক্টর ডট সি ভেক্টর এটাও হলো 0। তাহলে এ ভেক্টর কি হবে? পারপেন্ডিকুলার সি ভেক্টর। তাহলে এ ভেক্টর বি এর সঙ্গেও লম্ব, এ ভেক্টর সি এর সঙ্গেও লম্ব। তাহলে এ ভেক্টর হলো বি ভেক্টর ও সি ভেক্টর উভয়ের উপর লম্ব, তাই তো? এ ভেক্টর বি ভেক্টরের উপরেও লম্ব এবং সি ভেক্টরের উপরেও লম্ব। এবার আমাদের খুঁজতে বলেছে এ ভেক্টরের সমান্তরাল ভেক্টর। তাহলে এমন ভেক্টর যদি আমরা খুঁজতে পারি এই তিনটা ভেক্টরের মাধ্যমে যে সেটা বি ভেক্টর এবং সি ভেক্টর উভয়ের উপর লম্ব হবে, সেই ভেক্টরটি হবে এ ভেক্টরের সমান্তরাল, তাই না? যদি এমন ভেক্টর আমরা খুঁজতে পারি যেটা বি ভেক্টর এবং সি ভেক্টর এই দুটো ভেক্টরের উপরে লম্ব হবে, তাহলে সেই যে ভেক্টরটা সেটা হবে এ ভেক্টরের সঙ্গে সমান্তরাল। এবার দুটো ভেক্টরের উভয়ের উপর লম্ব ভেক্টর কিভাবে আমরা বের করতে পারি? আমরা এখানে ব্যবহার করব ক্রস প্রোডাক্ট। যদি বি ক্রস সি করি, বি ভেক্টর ক্রস সি করি, তাহলে এই যে ভেক্টরটা পাওয়া যাবে সেটা বি সি সাইন থিটা এন ক্যাপ যেটা পাওয়া যাবে, এই যে ভেক্টরটা পাওয়া যাবে, হ্যাঁ, দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট করে যে রেজাল্টেন্ট ভেক্টরটা পাওয়া যাবে, এই ভেক্টরটি হয় বি ভেক্টর ও সি ভেক্টর এর উপর লম্ব। হ্যাঁ, এটাই ছিল ক্রস প্রোডাক্টের বৈশিষ্ট্য, যে ক্রস প্রোডাক্ট করে যে রেজাল্টেন্ট ভেক্টরটা পাওয়া যাবে, হ্যাঁ, তার যে অভিমুখ সেটা বি ভেক্টর এবং সি ভেক্টর অর্থাৎ উভয় ভেক্টরের উপরই হবে লম্ব। তাহলে আমরা পেয়ে গেলাম যে এ ভেক্টরও বি সি উভয়ের উপর লম্ব, বি ক্রস সি করে যে রেজাল্টেন্ট ভেক্টরটা পাওয়া যাবে সেটাও হবে বি সি এর উপরে লম্ব। তাহলে আমরা বলতে পারি এ ভেক্টর পারপেন্ডিকুলার টু এ ভেক্টর সমান্তরাল হবে বি ও সি ভেক্টর, বি ক্রস সি ভেক্টরের। তাহলে আমাদের এ ভেক্টরের সমান্তরাল ভেক্টর কি পাওয়া গেল? এ ভেক্টরের সমান্তরাল ভেক্টর হলো বি ভেক্টর ক্রস সি ভেক্টর। বি ভেক্টর ক্রস সি ভেক্টর হলো এ ভেক্টরের সমান্তরাল ভেক্টর। তাহলে এটা হলো অপশান সি। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 8 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, একটি ভেক্টরকে একটি স্কেলার এম দ্বারা গুণ করা হলো যেখানে এম একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, সঠিক বিকল্পটি নির্বাচন করো। হ্যাঁ, এটা খুব সহজ, একদম থিওরিটিক কোশ্চেন। আমরা জানি কোনো ভেক্টরকে স্কেলার দিয়ে গুণ করলে তার মানের চেঞ্জ হতে পারে কিন্তু অভিমুখের কোনো পরিবর্তন হবে না। তাহলে 8 নম্বরের কি হবে? 8 নম্বর হয়ে যাবে অপশান এ। ভেক্টরকে স্কেলার দিয়ে গুণ করলে তার মানের পরিবর্তন হবে অর্থাৎ পরম মান এম গুণ হবে ভেক্টরটির। হ্যাঁ, ভেক্টরটির, আচ্ছা পুরো কথাটা লিখছি, কোনো ভেক্টরকে একটি স্কেলার এম দ্বারা গুণ করলে, কোনো ভেক্টরকে একটি স্কেলার এম দ্বারা গুণ করলে ভেক্টরটির পরম মান
ভেক্টরটির পরম মান m গুণ হবে, হ্যাঁ, কিন্তু কি, কিন্তু অভিমুখ একই থাকবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে অপশান এ, ঠিক আছে। কোশ্চেন নম্বর 9 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, যদি একটি অশূন্য ভেক্টর এ এর উপাংশ বি এর অভিমুখে শূন্য হয় তবে এ বি পরস্পর কি হবে, তাই তো। একটি অশূন্য ভেক্টর এ এর উপাংশ বি এর অভিমুখে কত, শূন্য, তবে এ বি পরস্পরের মধ্যে কত ডিগ্রি কোণ করে আছে আমাদের বের করতে হবে। 9 নম্বর, আমরা জানি যদি এ ভেক্টরের উপাংশ বি এর অভিমুখে বের করি, হ্যাঁ, আমরা জানি এ ভেক্টরের উপাংশ বি ভেক্টরের দিকে, এ ভেক্টরের উপাংশ বি ভেক্টরের অভিমুখে বের করতে হলে আমরা কি করি, ডট প্রোডাক্ট, কার মধ্যে, এ ভেক্টর ডট এনকেপ কি, এনকেপ হলো বি ভেক্টরের ইউনিট ভেক্টর, আর আবার বি ভেক্টরের ইউনিট ভেক্টর কি হবে, আমরা এরকম লিখতে পারি বি ভেক্টর ইজিক্যাল টু মড অফ বি, বা বি ভেক্টরের মান এবং এনকেপ, তাহলে এনকেপ সমান সমান হলো বি ভেক্টর বাই বি। তাহলে এই এন এর জায়গায় আমরা লিখব কি, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই বি। এবার দেওয়া কি আছে, দেওয়া হচ্ছে যে এই দুটো এর মান শূন্য, এটা হচ্ছে শূন্য, তাহলে আমরা কি পেলাম, এ ভেক্টর ডট বি ভেক্টর ইজিক্যাল টু বি একটা মান, এর সঙ্গে শূন্য গুণ করলে কী হবে, শূন্য। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর এর যে রেজাল্টেন্ট সেটা কত পাচ্ছি আমরা, শূন্য। এবার দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট তখনই শূন্য হবে যদি তারা পরস্পরের কি হয়, লম্ব হয়। এ ভেক্টর ও বি ভেক্টর এর স্কেলার গুণফল বা যেটাকে আমরা ডট প্রোডাক্ট রূপে চিনি, ডট প্রোডাক্ট শূন্য, ডট প্রোডাক্ট হলো শূন্য, তাই তো। অতএব আমরা লিখতে পারি এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর, হ্যাঁ, এ ভেক্টর হলো বি ভেক্টরের উপর লম্ব, তাহলে কি হবে, কোন অপশন, অতএব এ ও বি পরস্পর লম্ব, সরি, এটা হলো অপশান এ। এবার আমরা করব কোশ্চেন নম্বর 10। একটি কোণার অবস্থান ভেক্টর দেওয়া আছে আর ভেক্টর ইজিক্যাল টু টি স্কোয়ার মাইনাস 1 আই ক্যাপ এবং 2t জে ক্যাপ, XY তলে এর সঞ্চার পথ বের করতে হবে, হ্যাঁ। এখানে একটা অবস্থান ভেক্টর দেওয়া আছে। এবার অবস্থান ভেক্টর কি রূপে থাকে, আমরা জানি যে অবস্থান ভেক্টর আর হলে এটাকে আমরা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ এই রূপে লিখতে পারি। আর আমাদের যে অবস্থান ভেক্টর আর সেটা দেওয়া আছে কি, সেটা দেওয়া আছে হচ্ছে টি স্কোয়ার মাইনাস ওয়ান আই ক্যাপ প্লাস 2t জে ক্যাপ। তাহলে এটাকে তুলনা করলে আমরা কি পেয়ে যাব, এক্স ইজিক্যাল টু টি স্কোয়ার আই, অতএব আমরা লিখতে পারি এক্স ইজিক্যাল টু টি স্কোয়ার মাইনাস 1 এবং ওয়াই ইজিক্যাল টু 2t। এবার কোনো সমীকরণের সঞ্চার পথের সমীকরণ বের করতে হলে আমাদের কি করতে হবে, এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। যদি এই সম্পর্কগুলো কি ধরনের বের হলে সেটা কি ধরনের সঞ্চার পথ হবে সেটা আমি এখানে লিখছি। যদি এরকম বের হয় যে ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি, এটা কিসের সমীকরণ, এটা হবে সরল রেখা। যদি এই ধরনের কোনো রাশিমালা বের হয় ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি, সেটা হবে সরল রেখা। যদি এই ধরনের বের হয় যে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4ax বা ওয়াই ইজিক্যাল টু ওয়াই সমানুপাতি এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার সমানুপাতি এক্স, এই ধরনের কিছু বের হয়, তাহলে এইগুলো হয়ে যাবে সব অধিবৃত্ত। এবং যদি এরকম বের হয় যে ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 1, তাহলে এটা হয়ে যাবে উপবৃত্ত বা
ইলিপস। যদি এরকম বের হয় ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার, এটা হবে বৃত্ত। ঠিক আছে, তাহলে এই সমীকরণগুলো আমরা পড়ব ক্লাস 12-এর মধ্যে। এখানেই যেহেতু আমাদের এগুলো দেওয়া আছে যে কোনটা কী ধরনের হয়, তো আমাদের এই এক্স আর ওয়াই ক্যালকুলেশন করে বের করতে হবে যে এটা কোনটার মধ্যে আসছে, কোন ধরনের আসছে। সেইখান থেকে আমরা বলতে পারবো যে এদের যে সঞ্চারপথ সেটা সরলরেখা হবে, অধিবৃত্ত হবে, উপবৃত্ত হবে, না বৃত্ত হবে। তো আমরা কি করতে পারি, এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক, এইখান থেকে টি এর মান, হ্যাঁ, এখান থেকে টি সমান সমান কী হবে y/2, এটা এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। তাহলে এক্স ইজিক্যাল টু y/2 এর হোল স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্স ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার বাই 4 মাইনাস 1। এবার এটাকে ক্যালকুলেশন করলে আর কি পাওয়া যাবে, ওয়াই স্কোয়ার মাইনাস 4/4। তারপরে আমরা কোনাকুনি গুণ করে দিব, ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইজিক্যাল টু 4x, তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান হয়ে গেল 4x প্লাস 4, তাই না? তাহলে দেখো ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4x প্লাস 4, তাহলে এইটার সঙ্গে মিলছে, তাই না? এটাতে কোনো ঘাত নেই, ঘাত না থাকলে তাহলে হতো সরলরেখা, এটাতে ঘাত আছে। ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4ax, যাই বলো ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4ax, তাহলে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4ax, হ্যাঁ, এখানে একে আমরা কোনো একটা সংখ্যা ধরে নিতে পারি 1, তাহলে 4ax এটার সঙ্গে ম্যাচ করছে, তাহলে এটা কিসের সঞ্চারপথ হবে, এটা হবে অধিবৃত্ত। হ্যাঁ, তোমরা এই ফর্মগুলো মনে রাখার চেষ্টা করো, তাহলেই সঞ্চারপথটা কী ধরনের হবে সেটা আমরা এইভাবে এক্স আর ওয়াইয়ের মধ্যে সিম্পল কী ধরনের সম্পর্ক আছে সেটা বের করেই করতে পারবো। তারপরে চলে যাব আমরা কোশ্চেন নম্বর 11 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি বস্তুর উপর এফ বল ক্রিয়া করছে, তার মান দেওয়া আছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। বস্তুটিকে একটি সরলরেখা বরাবর 1 1 1 বিন্দু থেকে 2 0 3 বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য করতে হবে। হ্যাঁ, কৃতকার্য আমাদের বের করতে হবে। কৃতকার্য সমান সমান আমরা কি জানি, w ইজিক্যাল টু fs। কোশ্চেন নম্বর 11, এখানে এফ বলের মান দেওয়া আছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ বল দেওয়া আছে। আর বস্তুটিকে যে সরলরেখা বরাবর সরণ করা হয়েছে তার বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে, ধরলাম r1 বিন্দুর স্থানাঙ্ক 1, 1, 1 এবং r2 বিন্দুর স্থানাঙ্ক 2, 0, 3। হ্যাঁ, স্থানাঙ্ক জ্যামিতি থেকে আমরা এই r1 ও r2 এর মধ্যে দূরত্বটা বের করে নিতে পারবো, ডেল্টা r ইজিক্যাল টু r2 মাইনাস r1। তাহলে এটা হয়ে যাবে 2 মাইনাস 1 i ক্যাপ প্লাস 0 মাইনাস 1 j ক্যাপ প্লাস 3 মাইনাস 1 k ক্যাপ। তাহলে এটা হলো 1 i ক্যাপ, এটা হয়ে গেল মাইনাস 1 j ক্যাপ, এটা হয়ে গেল 2 k ক্যাপ, তাই তো? আর এবার আমরা জানি কার্য w ইজিক্যাল টু এফ ডট এস, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে আমরা পেয়ে যাব কৃতকার্য। তাহলে অবস্থান ভেক্টরগুলো দেওয়া আছে, এদের মান বসাবো। এফ কি 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ, আর এস কি 1i ক্যাপ মাইনাস 1j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এবার ডট প্রোডাক্টে কী করতে হয়, i ক্যাপের সঙ্গে i ক্যাপ, তাহলে 3-এর সঙ্গে 1 গুণ করলে 3, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 প্লাস 4-এর সঙ্গে 2 গুণ করলে 8, তাহলে টোটাল হয়ে গেলো 8 2 10 3 13 একক কিছু দেওয়া ছিল, আমাদের একক দেওয়া নেই, তাহলে লিখে দেবো 13 একক। এটা হয়ে গেল অপশান সি, তাহলে 11 নম্বর হয়ে গেল অপশান সি। এবার দেখো যে মনে হতে পারে এখানে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ কী করে আসলো, আমরা স্থানাঙ্ক জ্যামিতি থেকে এটা সরাসরি এভাবে বিয়োগ করে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ বসিয়ে দিতে পারি, কিন্তু এটা আসছে অ্যাকচুয়ালি ভেক্টরের কনসেপ্ট থেকে। কিভাবে, যদি দুটো ভেক্টরের স্থানাঙ্কগুলো দেওয়া থাকে তাহলে আমরা এটাও একবার আমি ভেক্টরের কনসেপ্ট থেকে করে দিচ্ছি, যে এটা মুছে দিচ্ছি। তাহলে
এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপগুলো কেন নিলাম, দেখো যে এটা যদি আমাদের কোঅর্ডিনেট হয়, এটা হলো আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এই ত্রিমাত্রিক স্থানে কোনো একটা ভেক্টর r1, হ্যাঁ, আর আরেকটা ভেক্টর r2, এই তো এটা হলো r1 যার অবস্থান ভেক্টর দেওয়া আছে 1 আই ক্যাপ। এইবার অবস্থান ভেক্টর যখন লিখবো তখন আমাকে মান এবং ডাইরেকশানটা লিখতে হবে। তাহলে এক্স অক্ষ বরাবর এক একক, ওয়াই অক্ষ বরাবরও এক একক। এই আর ভেক্টরকে আমরা এইভাবে লিখব, 1 আই ক্যাপ প্লাস 1 জে ক্যাপ প্লাস 1 কে ক্যাপ। হ্যাঁ, কারণ আমাদের যে অবস্থান ভেক্টর এখনই আমরা দেখলাম কোনো একটা অবস্থান ভেক্টরকে কীভাবে লিখতে হয়, আর যদি অবস্থান ভেক্টর হয় তাহলে লিখতে হবে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ এবং জেড কে ক্যাপ, এইভাবে লিখতে হয়। তাহলে স্থানাঙ্কগুলো দেওয়া আছে সেই অনুযায়ী আমরা এটা লিখতে পারবো। এবং r2 যেটা ভেক্টর তার স্থানাঙ্ক দেওয়া আছে 2 0 3, তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি 2 আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তাহলে এই মূল বিন্দু থেকে একটা ভেক্টরের অভিমুখ এটা, আরেকটা ভেক্টরের অভিমুখ এটা, দুটো ভেক্টর। এবার এদেরকে যদি যুক্ত করে দিই, এই বরাবর যুক্ত করে দিলাম, তাহলে এটাই হলো আমাদের ডেল্টা আর, যেটা এই দুটো ভেক্টরের মধ্যে ডিস্টেন্সটা। আমরা দেখতে পাচ্ছি এই অরিজিন পয়েন্ট থেকে এটার অবস্থান যদি এ, এটার অবস্থান যদি বি বলি, এ ও বরাবর একটা ভেক্টর আছে, এ বি বরাবর একটা ভেক্টর আছে, আর বিপরীত অভিমুখে ও বি বরাবর একটা ভেক্টর আছে। তাহলে ত্রিভুজ সূত্র থেকে আমরা বলতে পারি যে এই দুটো ভেক্টরের লব্ধি হলো এই ভেক্টরটা, কারণ এটা ক্রমান্বয়ে গৃহীত দুটো বাহু দ্বারা প্রকাশ করছে, এটা বিপরীত অভিমুখে দুটো ভেক্টর দ্বারা প্রকাশ করছে। অতএব আমরা লিখতে পারি আর ভেক্টর ইজিক্যাল টু কি আর ওয়ান ভেক্টর প্লাস ডেল্টা আর ভেক্টর, এটাকে ডেল্টা আর ভেক্টর চিহ্নটা দিতে হবে, হ্যাঁ, ডেল্টা আর ভেক্টর। অতএব আমরা লিখতে পারি এটা হচ্ছে আর2টাই ছিল লব্ধি ভেক্টর, অতএব ডেল্টা আর ভেক্টর ইজিক্যাল টু কী হবে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। এবার তাহলে এর অবস্থান ভেক্টরটা যেটা আমরা এখানে সরাসরি আই জে কে বসিয়ে দিয়েছিলাম, এটা এইভাবেই আসছে। এবার এদের মানগুলো বসাও, 2 আই ক্যাপ, আচ্ছা একটু এদিক থেকে লিখছি, 2 আই ক্যাপ 0 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ মাইনাস করতে হবে 1 আই ক্যাপ 1 জে ক্যাপ প্লাস 1 কে ক্যাপের। তাহলে আইয়ের সঙ্গে আই মাইনাস হয়ে যাবে, তাই না? 2 থেকে 1 মাইনাস করলে 1 আই ক্যাপ, আর 0 থেকে 1 মাইনাস করব, 0 থেকে 1 মাইনাস করব, তাহলে -1 জে ক্যাপ, 0 থেকে 1 মাইনাস করলে -1, আর 3 থেকে 1 মাইনাস করব, তাহলে 2 কে ক্যাপ। তাহলে এটাই বের হয়েছে 1 আই ক্যাপ -1 জে ক্যাপ 2 কে ক্যাপ। হ্যাঁ, এটা আমরা ভেক্টরের কনসেপ্ট থেকে করতে পারি। আর তোমাদের সরাসরি যেহেতু আমরা ক্লাস 9-এ এই স্থানাঙ্ক জ্যামিতিগুলো করেছিলাম না, যে কোনো একটা অবস্থান যদি r1 1,1 হয় এবং কোনো একটা অবস্থান যদি r2 2 0 3 হয়, তাহলে এদের মধ্যে যে ডিস্টেন্স সেটা হয়ে যাবে এদের বিয়োগফলের সমান। এর সঙ্গে যেহেতু আমাদের অবস্থান ভেক্টর দরকার, তাই আই জে কে ক্যাপ আমরা যুক্ত করে দিতে পারি। ঠিক আছে, এরপরে চলে যাব আমরা কোশ্চেন নম্বর 12, 12 নম্বর কোশ্চেন। একটি বল এফ ভেক্টর 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ একটি বস্তুর উপর ক্রিয়া করছে, বস্তুর সরণ দেওয়া আছে 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ মিটার হলে কৃতকার্যের মান। একদম ডাইরেক্ট অঙ্ক, আমরা এই কৃতকার্যের ফর্মুলা এখানেও ব্যবহার করব। তাহলে বলটার মান কত দেওয়া আছে? বলটার মান দেওয়া আছে হচ্ছে 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ, হ্যাঁ, নিউটন। আর যে সরণ এস কত দেওয়া আছে? 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ। এবার আমরা জানি কৃতকার্য ডাব্লিউ ইজিক্যাল টু এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট। এবার মানগুলো বসাও, 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ ডট 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ, এটা ভেক্টর চিহ্ন। এবার ডট প্রোডাক্ট করলে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ গুণ করতে হবে, তাই তো? তাহলে 3 3 9, 4 4 16, 9 আর 16 25 একক দেওয়া আছে, তাহলে এটা হবে জুল। এটা হলো অপশান ডি। এটা একদম সিম্পল অঙ্ক ছিল।
তো বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে এবং তোমরা যদি এই বিশেষ সংযোজনী ছায়া প্রকাশনী যে এমসিকিউ পার্ট আছে এর সম্পূর্ণ সমাধান পেতে চাও, তাহলে ভিডিওকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট করো। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। পরবর্তী পার্ট চেষ্টা করব খুব তাড়াতাড়ি নিয়ে আসার। ধন্যবাদ।